জুমার পরে সুখবর পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগকে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। শেখ হাসিনায় আগামীর প্রধানমন্ত্রী, এমনটাই ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু। এদিকে নির্বাচনে সব দলের অংশগ্রহণ না হলে নির্বাচন বন্ধের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। তাহলে কি আগামীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবে নাকি অন্য কেউ? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই সম্পর্কে বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওরা ভাবে জিয়াউর রহমান যেমন জাতির পিতাকে হত্যা করে, সংবিধান লঙ্ঘন করে, সেনা রুলস আইন লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছিল, ওদের ধারণা ওইভাবেই তারা ক্ষমতায় যাবে। গণতান্ত্রিক ধারা তারা পছন্দ করে না। ঈদ মোবারক, ঈদ মোবারক বলতে বলতে 170 বার বলতে হবে ঈদ মোবারক। দর্শক, এক ভিন্ন রকম দৃশ্য আমরা দেখলাম। ইতিহাস গড়ছেন শেখ হাসিনা। একটা ভালো সংবাদ দিতে আসছি। অনেকটা আপনার কি বলে যে গ্রিন সিগন্যাল বলেন, কপাল খুলে গেল বলেন, বা ভবিষ্যৎ সম্পর্কে একটা সুখবর বলেন, সেটা অনেকটাই পেয়ে গেছেন শেখ হাসিনা। তো আজকে প্রধানমন্ত্রীর এই বক্তব্যে সবকিছু উল্টে গেছে। পাশাপাশি আরো একটা চমক তিনি দেখাইছেন। একের পর এক বন্ধ হচ্ছে ডেভিল ইউনুসের মাথার রাস্তা। যতটুকু ক্ষুধাফাটা আছে এটা খুব শীঘ্রই আগামীতে বন্ধ হয়ে যাবে। দেশের আপামার জনগণ এবার বিশ্বে শান্তিতে নোবেল পাওয়া একজন ব্যক্তি কিভাবে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে সেই দৃশ্য দেখতে পাবে। চ্যানেল 24 একটা হট নিউজ করেছে, সেটা হলো জাতিসংঘে যদি শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না দেওয়া হয় তাহলে জাতিসংঘের পক্ষ থেকে এই ইলেকশনটি ক্যান্সেল ঘোষণা করা হবে, বাতিল ঘোষণা করা হবে। তো এই নিউজ দেখার পর এবং শোনার পর স্বাভাবিকভাবে আমার যেমন গায়ে লোম দাঁড়িয়ে গেছে, ভাই আপনাদেরও তো গায়ে লোম দাঁড়িয়ে যাওয়ার কথা নাকি ভাই? শেখ হাসিনা এবং শেখ হাসিনার ভারতে অবস্থান, ভারতের থেকে তার কি অবস্থা হচ্ছে, শেখ হাসিনার যে বিচার হলো সেই ব্যাপারে জাতিসংঘ আবারও মুখ খুলেছে। কি বলছে জাতিসংঘ নতুন করে? আজ শেখ হাসিনা কি সত্যি এক্সক্লুসিভ ইন্টারঅ্যাকশনের জন্য সশরীরে উপস্থিত হবেন ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের এই আয়োজনে? শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুলল জাতিসংঘ। গেল বুধবার জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছেন। বক্তব্য দিতে যাচ্ছেন শেখ হাসিনা, তিনি কি বলবেন? এটা কি শুধুই একটি বক্তব্য নাকি নির্বাচন সামনে রেখে নতুন কোনো রাজনৈতিক চাল? তাহলে কি তিব্বতের মতো ভারতে শেখ হাসিনা কোনো সরকার গঠন করবেন? এমন ঘোষণায় আসতে যাচ্ছে 23 তারিখ। শেখ হাসিনাকে ঘিরে কোনো নির্বাসিত সরকারের ধারণা তৈরি হচ্ছে। অনেকগুলো হিসাব একটার সাথে আরেকটা মিলে যায়, কিন্তু সেই হিসাবের ফলাফলে নির্বাচনের সমীকরণ আসলে মেলে না। তাহলে কি 12 ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে, হাতের সময় মাত্র 3 সপ্তাহ। কিন্তু মাঠে না থেকেও যে দলটি জয় পরাজয়ের নির্ধারক হয়ে উঠেছে তার নাম আওয়ামী লীগ। এই কথাটি শুধু দেশের রাজনৈতিক অন্দরমহলে নয়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও বারবার উঠে আসছে। প্রায় 2 দশক ক্ষমতায় থাকা দলটি একসময় যে 30 থেকে 40% ভোট ব্যাংক ধরে রেখেছিল, সেটাই আজ এই নির্বাচনের সবচেয়ে বড় অনিশ্চয়তা। গত 5 আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনে আওয়ামী লীগের জনপ্রিয়তায় ভাটার টান স্পষ্ট। দল নিষিদ্ধ, নেতৃত্ব অনুপস্থিত, সাংগঠনিক কাঠামো বিপর্যস্ত। তবুও বাস্তবতা হলো আওয়ামী লীগ সমর্থকরা উধাও হয়ে যাননি। তারা আছেন, সংখ্যায় কম না। এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো তারা ভোট দেবেন কিনা, দিলে কাকে দেবেন? এই প্রশ্নের উত্তর জানতেই বড় বড় রাজনৈতিক দলগুলো আচমকা রূপ বদলাতে শুরু করেছে। যেসব দল এতদিন আওয়ামী লীগকে ফ্যাসিবাদী বলে আক্রমণ করত, তারাই এখন নীতি ঘোষণায় বলছে রাষ্ট্র সংস্কার, উন্নয়ন ধারাবাহিকতা, মুক্তিযুদ্ধের চেতনা, সংখ্যালঘু নিরাপত্তা। শুধু তাই নয়, অনেক দল নীরবে হলেও দুয়ার খুলে রেখেছে আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের জন্য। বড় 2 দলই আওয়ামী সমর্থকদের কাছে টানতে রীতিমতো নিজেদের অবস্থান থেকেও সরে আসছেন। আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন, আপনাদের দায়িত্ব আমরা নেব। রাজনীতিতে আদর্শের চেয়ে ভোটের অঙ্কই আসলে শেষ কথা। এই নির্বাচন সেটাই আবার প্রমাণ করছে। তবে ঠিক এই মুহূর্তেই আসে সবচেয়ে বিস্ফোরক ঘোষণা। মঙ্গলবার নো ভোট নো ভোট এই স্লোগান তুলে বাংলাদেশবাসীর কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের ডাক দিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌকা নাই, আওয়ামী লীগ নাই, যেখানে আমরা ইলেকশন করতে পারছি না সেখানে তারা ভোট দিতে যাবে না। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে তিনি সরাসরি অবৈধ আখ্যা দেন। ইউনূস সরকারের আমলে আওয়ামী লীগ নিষিদ্ধ, দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে ফাঁসির সাজা ঘোষণা হয়েছে। এই আবহেই আওয়ামী লীগের পক্ষ থেকে প্রকাশিত 1.5 পাতার আবেদনপত্রে জাতির উদ্দেশ্যে শেখ হাসিনার কণ্ঠে তীব্র আহ্বান। ফ্যাসিস্ট ইউনূস জঙ্গি পাহারায় ভোট করাতে চায়, যে ব্যালটে নৌকা নেই, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, সেখানে আমাদের সমর্থকরা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। ব্যালটে নৌকা নাই, আওয়ামী লীগ নাই, যেখানে আমরা ইলেকশন করতে পারছি না সেখানে তারা ভোট দিতে যাবে না। এই আবেদনপত্রে শুধু রাজনৈতিক বার্তা নয়,
আছে ভয়, সাথে যোগ হয়েছে প্রতিরোধের ভাষা। দেশবাসীর উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ভয়ভীতি, হত্যা, গ্রেপ্তার, অপহরণ, মব সন্ত্রাস যাই হোক না কেন ভোট দিতে যাওয়া যাবে না। অর্থাৎ এটি শুধু নির্বাচন বর্জনের ডাক নয়, এটি এক ধরনের গণ অনুপস্থিতির কৌশল। এই অবস্থান একেবারেই কিন্তু নতুন নয়। মাস তিনেক আগে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা ইঙ্গিত দিয়েছিলেন যে আওয়ামী লীগ সমর্থকরা ভোট দেবেন না। তার যুক্তি ছিল পরিষ্কার, লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে কোনো নির্বাচন বৈধ হতে পারে না। কিন্তু এখানেই আসল দ্বন্দ্ব। 18 মাসে উপদেষ্টা সরকার জনগণের প্রত্যাশার কতটুকু পূরণ করতে পেরেছে? আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, কর্মসংস্থান, রাজনৈতিক নিরাপত্তা, এই সূচকগুলোতে যদি জনগণ সন্তুষ্ট হয় তাহলে আওয়ামী লীগের ভোট ব্যাংক ছড়িয়ে পড়তে পারে। কিন্তু যদি হতাশা তৈরি হয়, যদি মানুষ মনে করে এই সময়টুকু শুধু প্রতিশোধের রাজনীতিতে কেটেছে, তাহলে আওয়ামী লীগ সমর্থকরা হয়তো ভোট বর্জনের ডাক মানবে না। আর এখানেই নির্বাচন বর্জনের ডাক কোন দিকে মন নেয় সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ভোট বর্জন সফল হলে কি হবে? ভোটার উপস্থিতি কমবে, নির্বাচনের বৈধতা প্রশ্নের মুখে পড়বে, আন্তর্জাতিক চাপ বাড়বে। আর ব্যর্থ হলে আওয়ামী লীগের নিয়ন্ত্রিত ভোটগুলো চলে যাবে অন্য দলে, হয়তো আদর্শিক শত্রুর কাছেই। রাজনীতির নিষ্ঠুর বাস্তবতায় এটাই সবচেয়ে বড় বিপর্যয়। নৌকা নেই ব্যালটে, কিন্তু নৌকার ঢেউ এখনো রাজনীতির পানিতে। এই ঢেউ কি তীরে আছড়ে পড়বে, নাকি অন্য কারো নৌকাকে ঠেলে দেবে ক্ষমতার ঘাটে? তা নির্ধারিত হবে আগামী 3 সপ্তাহে। বাংলাদেশের এই নির্বাচন তাই শুধু আসন বন্টনের লড়াই নয়, এটি ভোটাধিকার, বৈধতা, প্রতিশোধ আর ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশ নির্ধারণের যুদ্ধ। এবং এই যুদ্ধের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ভোট অথবা ভোট না দেয়া। পৃথিবীতে একটা বহুল প্রচলিত প্রবাদ আছে, মার্কিন যুক্তরাষ্ট্র যে দেশের বন্ধু সেই দেশের নতুন করে আর শত্রুর প্রয়োজন হয় না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র কি আসলেও জামায়াত ইসলামের মতো মৌলবাদী শক্তিকে ক্ষমতায় দেখতে চায় কিংবা ক্ষমতায় বসাতে চায়? এই প্রশ্নটার একদম সহজ, সঠিক, সাবলীল উত্তর হ্যাঁ কিংবা নাতে সীমাবদ্ধ নয়। এটা এক বিশাল ভূরাজনৈতিক দাবার ছক। চলেন সংক্ষেপে আপনাদের সামনে বিশ্লেষণ করার চেষ্টা করি। সাম্প্রতিক সময়ে মার্কিন কূটনৈতিকদের সাথে জামাত ইসলামের নেতাদের ঘন ঘন বৈঠক এবং ওয়াশিংটনে জামাত নেতাদের ঘন ঘন সফর অসংখ্য জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। মার্কিনীদের এই অবস্থানের পেছনে 3টি মূল কারণ থাকতে পারে, যেটা আমার কাছে মনে হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। মার্কিন গোয়েন্দা ও নীতি নির্ধারকেরা মনে করেন আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশে বিএনপি শক্তিশালী হলেও তাদের মধ্যে আভ্যন্তরীণ কুন্দল আছে, দলীয় কুন্দল। অন্যদিকে জামাত ইসলাম একটি ক্যাডার ভিত্তিক এবং অত্যন্ত সুশৃঙ্খল সংগঠন এবং এটা আপনাদের প্রত্যেককেই মেনে নিতে হবে। মাঠ পর্যায়ে জামাতের নিয়ন্ত্রণ মার্কিনীদের জন্য একটি বিশাল শক্তিমত্তার জায়গা কিংবা শক্তির উৎস হতে পারে বলে বিশ্বাস করে খোদ মার্কিনীরা। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে এমন একটি মডেল খুঁজতে থাকে যেখানে একটি ইসলামী ভাবধারার দল তাদের স্বার্থ পুরোপুরি রক্ষা করবে। যেমন এক সময় মিশরের মুসলিম ব্রাদারহুডকে এই মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছিল। তারা দেখতে চায় জামাত কি আধুনিক গণতান্ত্রিক কাঠামোর সাথে মানিয়ে নিয়ে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ পরিচালনা করতে পারবে কি না। কিন্তু ততদিনে বাংলাদেশের আকাশ ভরা তারা হয়ে যাবে। ভারত ঐতিহাসিকভাবে জামাত বিরোধী, এটা জানা কথা। মার্কিন যুক্তরাষ্ট্র যদি জামাতকে সমর্থন দেয় তবে সেটা যে সরাসরি দিল্লির উপর একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে এটা বুঝার বাকি নেই। দক্ষিণ এশিয়ায় ভারতের একক আধিপত্য কমাতে মার্কিন যুক্তরাষ্ট্র এই ইসলামিক কার্ড ব্যবহার করতে চাইছে এবং সেটা করবে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে। আমেরিকার মূল লক্ষ্য জামাত, বিএনপি নয়। তাদের মূল লক্ষ্য হলো বঙ্গোপসাগর। এটা যদি আপনারা এখনো না বুঝে থাকেন তবে পুরো ভিডিও দেখেন, বুঝতে পারবেন। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে এমন একটি সরকার যারা তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি IPS এ সরাসরি স্বাক্ষর করবে। একাধিক সূত্র মারফতে এবং গুঞ্জন আছে বঙ্গোপসাগরে একটি পর্যবেক্ষণ কেন্দ্র বা সামরিক উপস্থিতি নিশ্চিত করতে উঠে পড়ে লেগেছে ওয়াশিংটন। জামাত বা অন্য কোনো দল যদি তাদের এই কৌশলগত সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেয় তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ক্ষমতায় দেখতে চাইবে, এটা নিঃসন্দেহে বলে দেওয়া যায়। তবে সেটা জামাত কিংবা বিএনপির উপর নির্ভরশীল নয়, সেটা যে কোনো দল হতে পারে। যেহেতু জামাতের বাংলাদেশে অবস্থান তেমন একটা নেই, সেক্ষেত্রে জামাত ক্ষমতায় আসবার জন্য যা কিছু বিসর্জন দিতে এক পায়ের উপর দাঁড়িয়ে আছে এবং সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিনীরা কিন্তু জামাতকে এককভাবে কিংবা অন্ধভাবে বিশ্বাস করে না। সম্প্রতি ওয়াশিংটন পোস্টের এক রিপোর্টে জানা গেছে মার্কিন কূটনৈতিকরা সতর্ক করেছেন জামাত যদি ক্ষমতায় এসে চরমপন্থী পদক্ষেপ নেয় বা তাদের স্বার্থের পরিপন্থী কোনো কাজ করে তবে তারা বাংলাদেশের গার্মেন্টস খাতের উপর নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেবে। অর্থাৎ তাদের সমর্থনটা পুরোপুরি শর্ত সাপেক্ষ। সুতরাং বলাই যায় জামাত ক্ষমতার জন্য প্রয়োজনে নিজেদের ইজ্জত সম্মানকেও বিসর্জন দিয়ে দেবে, নিজেদের মা বোনদেরকেও অন্যের খাটে অর্থাৎ মার্কিনীদের খাটে শুইয়ে দিতেও দ্বিতীয়বার
চিন্তা করবে না, কারণ তাদের কোনো চরিত্র নেই। মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট কৌশলী হয়ে জামাতকে সমর্থন দিচ্ছে। তারা চায় এমন একটি বাধ্যগত সরকার যারা চীনকে তাদের থেকে দূরে রাখবে এবং বঙ্গোপসাগরে মার্কিনীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করবে। ভারত যথেষ্ট অস্বস্তিতে, কারণ তারা জানে জামাত বা ইসলামপন্থী শক্তির উত্থান মানে ভারতের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সেভেন সিস্টার্স অঞ্চলে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি হতে পারে। কারণ মৌলবাদের একটা উত্থান হইলে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে স্বাভাবিকভাবেই প্রভাব পড়ে, সেটা যে কোনো দেশের ক্ষেত্রে হতে পারে। আর চীন তারা চাইছে ব্যবসায়িক নিশ্চয়তা, তারা চায় অর্থনৈতিক স্থিতিশীলতা। সরকার যেই হোক না কেন, হোক জামাত, হোক বিএনপি কিংবা হোক আওয়ামী লীগ, তাদের প্রয়োজন তাদের করা বিলিয়ন ডলারের বিনিয়োগ যেন ডুবে না যায়। এইটুকু নিশ্চয়তা দিলে চীন এ নিয়ে আর কোনো কথা বলবেই না। মূল কথা হলো, যখন একটি দেশের ভেতরে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে যুদ্ধ করে এবং ক্ষমতার জন্য বিদেশের দিকে তাকিয়ে থাকে, পরাশক্তির দিকে তাকিয়ে থাকে, তখন সেই দেশটি তাদের সার্বভৌমত্ব হারিয়ে ফেলে, যেটা বাংলাদেশ ইতিমধ্যে হারিয়ে ফেলেছে। চট্টগ্রাম অঞ্চল একাধিক ষড়যন্ত্রের কবলে পড়ে গেছে। চট্টগ্রাম অঞ্চল আদৌ কারা নিয়ন্ত্রণ করছে, আদৌ বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে পারছে কিনা, এই নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক চলমান। মার্কিন যুক্তরাষ্ট্র জামাতকে চাইছে, এই ধারণাটি মূলত একটি কৌশলগত ব্যবহার। মার্কিন যুক্তরাষ্ট্র কোনো দলের চিরস্থায়ী বন্ধু যেমন নয়, কোনো দলের চিরস্থায়ী শত্রু তেমন নয়। মার্কিন যুক্তরাষ্ট্র ডিপ স্টেট সরাসরি ফর্মুলা দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে বাধ্য করেছে। এই মার্কিন যুক্তরাষ্ট্র কদিন পর নিজেদের স্বার্থ রক্ষার জন্য কিংবা দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য কিংবা হোয়াটএভার গণতন্ত্র রক্ষার জন্য যে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় চাইবে না, তার কোনো নিশ্চয়তা নেই। কারণ ঐতিহাসিকভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র চরিত্রহীন। তারা চায় শুধু নিজেদের স্বার্থ। এই ত্রিভুজমুখী ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র লড়াইয়ে মাঝখানে পড়ে বাংলাদেশ যদি তার আভ্যন্তরীণ স্থিতিশীলতা ও অর্থনৈতিক সক্ষমতা হারিয়ে ফেলে, বিশেষ করে পোশাক শিল্প, রেমিটেন্স, হোয়াটএভার সবকিছু যদি হারিয়ে ফেলে, তবে অদূর ভবিষ্যতে এই ভূখণ্ড পরাশক্তিগুলোর যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। এবং এ কথাগুলো আমি ইতিপূর্বে অসংখ্য বার বলবার চেষ্টা করেছি, কিন্তু আপনারা কেউ বোঝার চেষ্টা করেন না। গৃহযুদ্ধ, অর্থনৈতিক মহাধস এবং সার্বভৌমত্ব যখন নিলামে, এই তিনটি পথ যদি বন্ধ না করা হয়, তবে আমাদের প্রিয় সোনার বাংলাদেশ ধ্বংস শেষ। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা পয়েন্ট অসংখ্য বার বলার চেষ্টা করেছি, কিন্তু ভিডিওতে কমেন্টে এসে যারা আমাদেরকে গালি দেন, যারা আমাদেরকে ভারতের দালাল বলেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। এই যে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কবলে আমার সোনার বাংলাদেশ, যদি এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের ভূখণ্ড, বাংলাদেশের জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনো কিছুই না থাকে, যদি বাংলাদেশের রাস্তায় এসে মার্কিন সেনারা হেঁটে বেড়ায়, আপনাদের উপর নির্মম নির্যাতন নিপীড়ন করে, তখন আপনাদের অনুভূতির জায়গাটা ঠিক কি হতে পারে আমাকে কাইন্ডলি কমেন্ট বক্সে এসে বলে যাবেন। আপনাদের গালি দিতে মন চাইলে কমেন্ট বক্স উন্মুক্ত আছে, গালি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে গালি দেওয়ার পূর্বে কিংবা ভিডিওটা দেখার পর গালি দিয়েও একবার ভাবার চেষ্টা করবেন, এই বাংলাদেশটা আর আপনার বাংলাদেশ নাই, এই বাংলাদেশটা ইতিমধ্যে দখলে চলে গেছে। দেখেন, সিদ্ধান্ত আপনাদের। ভালো থাকবেন। আগামীকাল 23 জানুয়ারি বিভিন্ন দিক থেকে শোরগোল শোনা যাচ্ছে। 23 জানুয়ারি দিল্লিতে প্রথমবারের মতো উন্মুক্ত হচ্ছেন শেখ হাসিনা একটি সংগঠনের আয়োজিত সংবাদ সম্মেলনে, যেখানে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধি পর্যন্ত উপস্থিত থাকবেন। অন্তত 50টিরও বেশি দেশের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন। মূলত একটা প্রেস ফেডারেশনের আয়োজনে এই সংবাদ সম্মেলন। সেখানে শেখ হাসিনা কথা বলবেন, ভার্চুয়ালি উপস্থিত হয়ে কথা বলবেন নাকি অডিও বার্তা দিবেন, সেটা নিয়ে এক ধরনের মানে দ্বিমত রয়েছে। নানা পক্ষ নানা ধরনের কথা বলছেন। আওয়ামী অ্যাক্টিভিস্টরা কিংবা এর সঙ্গে জড়িত দেশে বিদেশে যারা, দেশে নেই বিদেশে যারা অবস্থান করছেন, তাদের ফেসবুক অ্যাক্টিভিটিসে নানা ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। ভারতীয় সাংবাদিকরা নানা ধরনের তথ্য দিচ্ছে। ঠিক সেই সময়ে শেখ হাসিনা এবং শেখ হাসিনার ভারতে অবস্থান, ভারতের থেকে তার কি অবস্থা হচ্ছে, শেখ হাসিনার যে বিচার হলো, সেই ব্যাপারে জাতিসংঘ আবারও মুখ খুলেছে। কি বলছে জাতিসংঘ? নতুন করে তাদের অবস্থান কি পরিবর্তন হলো নাকি আগের মতোই অবস্থান থাকলো তাদের? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে শেখ হাসিনা প্রসঙ্গে জাতিসংঘ নতুন কি বার্তা দিল। থাকবেন পলিটিক্স। দর্শক, বলছিলাম শেখ হাসিনা সম্পর্কে জাতিসংঘের নতুন বার্তার ইঙ্গিত পাওয়া গেছে। শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, বাংলাদেশের আদালতে তার সর্বোচ্চ শাস্তি হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে। সেরকম একটা প্রেক্ষাপটে ভারতে অবস্থানকে জাতিসংঘ কিভাবে দেখছে সেই প্রসঙ্গও উঠে এসেছে। 71 টেলিভিশনের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে জাতিসংঘ। অর্থাৎ শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া উচিত কি উচিত না, কি করবে ভারত, আন্তর্জাতিক মহলের কি করা উচিত, সেই ব্যাপারে জাতিসংঘ থেকে কথা বলা হয়েছে। কে কথা বললেন চলুন একটু জানি। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে উল্লেখ করে জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় জড়িতদের বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দিয়েছে জাতিসংঘ। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে, বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে। অর্থাৎ যেন কোনো মিথ্যা অজুহাতে হয়রানি কাউকে করা না হয়, মিথ্যা বিচারের কারসাজি করা না হয়, ব্যাপারটা যেন বস্তুনিষ্ঠ হয়। যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রকৃত তদন্ত করে যেন প্রকৃত ব্যবস্থা নেওয়া হয়, সেই কথা জাতিসংঘ বলছে। জাতিসংঘ যখন সেই কথা বলছে, তখন কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে এই তো কদিন আগেই দিল্লিতে সংবাদ সম্মেলন
সম্মেলন করে এবং একদিন আগে সজীব ওয়াজেদ জয় আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকার দিয়ে জাতিসংঘের জুলাই অভ্যুত্থান নিয়ে যে প্রতিবেদন, সেই প্রতিবেদনকে বায়াসড প্রতিবেদন, ভুয়া প্রতিবেদন, পক্ষপাতমূলক প্রতিবেদন হিসেবে বলছে এবং জাতিসংঘ যে 1400 জন মৃত্যুর কথা বলেছিল সেটা নিয়েও আওয়ামী লীগের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে। এবার জাতিসংঘ বলল যে সঠিকভাবে মানে বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে করতে হবে যে কাজই আপনি করুন না কেন। আজকে দুপুরে ৭১ টেলিভিশনের এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের এই প্রত্যাশার কথা তুলে ধরেন সংস্থার উপমুখপাত্র ফারহান হক। জাতিসংঘের প্রতিবেদন এবং বাংলাদেশের আদালত কর্তৃক প্রমাণিত হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে, এমন প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভারত সরকারকে আহ্বান জানাবে কিনা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সাংবাদিকরা, যে সাংবাদিকদের চরিত্র বিভিন্ন সময় বিভিন্নভাবে পাল্টে যেতে আমরা দেখি, শেখ হাসিনার সময় শেখ হাসিনা সরকারের চাটুকারিতা যাদের করতে দেখেছি তারা এখন ভোল পাল্টে এই সরকারের এক ধরনের চাটুকারিতায় লিপ্ত হয়েছে। এই সরকার চলে গেলে নতুন সরকার যখন আসবে তখন সেই সরকারের চাটুকারিতা করবে। আমাদের গণমাধ্যম এবং সাংবাদিকতা এমনভাবে মানে কলুষিত হয়েছে, সবাই না বেশিরভাগই এমনভাবে কলুষিত হয়েছে এবং পক্ষপাত দোষে দুষ্ট হয়েছে, তাতে করে সঠিক সাংবাদিককে এবং সঠিক সাংবাদিকতা কারা করছে সেটা কিন্তু একটা বড় বিষয়। এই যে যেমন মানে ধরুন ৭১ টেলিভিশনের কথা, ৭১ টেলিভিশন আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের পক্ষে বিটিভি 2 হয়ে যায়নি, আমরা দেখেছি তো তাই যে বিটিভির আরেকটা নতুন ভার্সন হয়েছে এই ৭১ টেলিভিশন। অথচ আওয়ামী লীগের পতনের পর ৭১ টেলিভিশনের মালিকানা, ৭১ টেলিভিশনের সর্বোচ্চ কর্তা ব্যক্তি পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে এখন ৭১ টেলিভিশনকে মনে হয় যে সব থেকে বেশি আওয়ামী বিরোধী একটা গণমাধ্যম। তার মানে কি আগেও তারা মানে সঠিক নিরপেক্ষ সাংবাদিকতা করেনি, এখনও তারা সঠিক এবং নিরপেক্ষ সাংবাদিকতা করছে কিনা, ভবিষ্যতেও তারা সেটা করবে কিনা, সেই প্রশ্ন কিন্তু উঠলে অবাক হওয়ার কিছু থাকবে না। তারা আরও বলছে মানে জবাবে, ওই প্রশ্নের জবাবে উপমুখপাত্র ফারহান হক সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করে বলেন, বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। অর্থাৎ যে বাঁকা প্রশ্নটা করা হয়েছিল সেই প্রশ্নের বাঁকা উত্তরটা আসেনি জাতিসংঘ থেকে, সেখান থেকে বলা হচ্ছে যে বস্তুনিষ্ঠ তথ্যের মাধ্যমে করতে হবে যাই করা হোক না কেন। সেই সঙ্গে তিনি এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইন অনুসরণের ওপরও গুরুত্ব আরোপ করেছেন। অর্থাৎ পুরো প্রক্রিয়াটাকে শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের নেতাদের বিচার, তাদেরকে ফিরিয়ে আনা, সব কিছুতে আন্তর্জাতিক আইনের ভিত্তিটা থাকতে হবে, আন্তর্জাতিক আইনের ভিত্তির বাইরে যাওয়া যাবে না, সেই তাগিদও দেয়া হচ্ছে। এই যে ব্যাপারগুলো ঘটছে, অর্থাৎ জাতিসংঘের উপমুখপাত্রের ব্যাপারটা যখন আসলো যে বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতেই করতে হবে যাই করা হোক না কেন, তাকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের সাংবাদিকরা এবং ৭১ টেলিভিশনের পক্ষ থেকে, যেটা বললাম যে তাদের অবস্থান কিভাবে পরিবর্তন হয় মানে সময় পাল্টানোর পরেই। এরপরে দেখা যাবে যে বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে তাহলে তারা বিএনপির মানে এক ধরনের পদলেহন করা শুরু করে কিনা সেটা দেখতে হবে। যদি জামাত জোট ক্ষমতা গ্রহণ করে তাহলে তারা জামাত হয়ে যায় কিনা, যেমন তারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ হয়ে গিয়েছিল। এই আলোচনাটা আসছে, জাতিসংঘের প্রতিনিধিকে এই প্রশ্নটা করা হয়েছে তখন আমরা দেখছি যে ভারতেও এক ধরনের প্রস্তুতি চলছে আওয়ামী লীগের। একটা সংবাদ সম্মেলন শেষ হলো, আর একটা সংবাদ সম্মেলন কালকে, যেখানে শেখ হাসিনা সর্বশেষ যে তথ্যটা পাওয়া যাচ্ছে, শেখ হাসিনা একটা অডিও বার্তা দেবেন এবং অডিও বার্তার মাধ্যমে তার অবস্থান এবং এই বর্তমানে মূলত নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের অবস্থানটা পরিষ্কার করবেন। একদিন আগেই আমরা দেখলাম যে হাসিনা পুত্র জয় আল জাজিরাকে বললেন শেখ হাসিনা এখন বৃদ্ধা, তার অবসর নেওয়ার সময় হয়ে গেছে, আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্বে তিনি আর থাকছেন না, তিনি অবসর নিচ্ছেন। এখন দেখার বিষয় যে তিনি কি বার্তা দিচ্ছেন, কিংবা আওয়ামী লীগ এই যে কৌশলে অন্য সংগঠন দ্বারা সংবাদ সম্মেলনের আয়োজন করাচ্ছে ভারতে একের পর এক, দিল্লিকে তারা নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছেন, যেটা জয়ও তার সাক্ষাৎকারে বলেছেন যে তার মায়ের জন্য দিল্লি এখন সব থেকে নিরাপদ জায়গা। সেরকম একটা প্রেক্ষাপটে জাতিসংঘের মতামতটা আমরা যখন পেলাম, তখন আগামীকালকের জন্য অপেক্ষা যে এবার আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের ঘনিষ্ঠ মিত্ররা, যেখানে কমনওয়েলথের প্রতিনিধিরাও মানে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন, সেরকম একটা মুহূর্তে কি বার্তা আসে সেটা এখন দেখার বিষয়। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এই প্রশ্নগুলো উঠছে এমন এক সময়ে যখন দেশের রাজনৈতিক বাস্তবতা নিজেই চরম অস্থির। মাঠের বাস্তবতা বলছে এই মুহূর্তে নির্বাচনের প্রস্তুতির চেয়ে বেশি চলছে পারস্পরিক অনাস্থা আর অভিযোগের রাজনীতি। দেশের অন্যতম বড় দল বিএনপি ও জামায়াত, এই দুই পক্ষই এখন নির্বাচন প্রক্রিয়ার উপর আস্থা রাখতে পারছে না। একদিকে জামায়াতের আমির সরাসরি মোহাম্মদ ইউনূসের কাছে অভিযোগ তুলেছেন নির্বাচন প্রক্রিয়ায় একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্ব করা হচ্ছে, অন্যদিকে ঠিক একই সময়ে বিএনপি তুলেছে আরো গুরুতর অভিযোগ। বিএনপি দাবি অনুযায়ী কয়েকটি দেশে একই ঠিকানায় একাধিক পোস্টাল ব্যালট দেওয়া হয়েছে। পোস্টাল ব্যালটে বিএনপির ধানের শীষ প্রতীকে ভাঁজ থাকার বিষয়টি স্বাভাবিক নয়। বিএনপির বক্তব্য, এই ভাঁজ কেবল একটি কারিগরি ত্রুটি নয়, এটি ভোটের গোপনীয়তা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে।
সব মিলিয়ে পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচন প্রক্রিয়াটাই এখন প্রশ্নের মুখে। নো ভোট নো ভোট আরেক চাপ। এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে আরেকটি বিষয়, নো ভোট নো ভোট। এই স্লোগানকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আবারও নির্বাচন নিয়ে একের পর এক প্রশ্ন তুলছে। এমনও বলছে নতুন করে অন্তর্বর্তী সরকার এলেই ভোটে অংশ নেবে আওয়ামী লীগ। অর্থাৎ যারা নির্বাচনে আছে তারাও প্রক্রিয়া নিয়ে সন্দিহান, আর যারা বাইরে তারাও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। এই দ্বৈত চাপের মাঝেই আসছে 23 জানুয়ারি দিল্লি বক্তব্য। এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে হঠাৎ করে আরেকটি বড় খবর সামনে আসে। গণমাধ্যম সূত্রে জানা যায়, ভারত সরকার বাংলাদেশে অবস্থানরত তাদের সব কূটনীতিকের পরিবার ও সন্তানদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকায় থাকবেন কেবল সংশ্লিষ্ট কর্মকর্তারাই। শোনা যাচ্ছে শিশুদের প্রয়োজনে ভারত বা তৃতীয় কোনো দেশে স্কুলে ভর্তি করার নির্দেশও দেওয়া হয়েছে। কূটনৈতিক মহলে এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে অত্যন্ত ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ হিসেবে। একাধিক প্রতিবেদনে উঠে এসেছে, ভারতের মূল্যায়ন অনুযায়ী বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। কূটনৈতিক সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে, সহিংস পরিস্থিতির আশঙ্কা আছে, ভারতীয় নাগরিক বা কূটনীতিকরা ঝুঁকিতে পড়তে পারেন। গণমাধ্যমে এমন কথাও শোনা যাচ্ছে, পাকিস্তানের ক্ষেত্রেও ভারত অতীতে এমন সিদ্ধান্ত নেয়নি, অর্থাৎ দিল্লি বাংলাদেশ পরিস্থিতিকে স্বাভাবিকভাবে দেখছে না। এই প্রেক্ষাপটে আরেকটি কূটনৈতিক তৎপরতা চোখে পড়ে। গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। শোনা যাচ্ছে তিনি সেখানে একটি রাউন্ড টেবিল বৈঠক ডেকেছেন, যার মূল উদ্দেশ্য বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের ভাবনা বোঝা। এর আগে তিনি বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এই সবকিছুর মাঝেই 23 জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ এট দ্য ক্রসরোডস শীর্ষক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বক্তব্য দেবেন শেখ হাসিনা। অনুষ্ঠানটি আন্তর্জাতিকভাবে লাইভ সম্প্রচার হবে। কিন্তু সবচেয়ে বড় বিতর্ক তৈরি করেছে একটি বিষয়, মাননীয় প্রধানমন্ত্রী পরিচয় ও নির্বাসিত সরকারের প্রশ্নেই শোনা যাচ্ছে ওই আমন্ত্রণপত্রে শেখ হাসিনাকে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে। একই সঙ্গে আগের মন্ত্রিসভার বিলুপ্ত হলেও কয়েকজন সাবেক মন্ত্রীকে মন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে ঢাকার রাজনৈতিক ও কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি শেখ হাসিনাকে ঘিরে কোনো নির্বাসিত সরকারের ধারণা তৈরি হচ্ছে? নির্বাসিত সরকার মানে কি? নির্বাসিত সরকার বলতে বোঝায় এমন রাজনৈতিক কর্তৃত্ব যারা নিজেদের দেশের বৈধ সরকার বলে দাবি করে কিন্তু দেশের বাইরে থেকে কার্যক্রম চালায়। এই ধরনের কাঠামো টিকে থাকে আন্তর্জাতিক স্বীকৃতি এবং আশ্রয়দাতা দেশের নীরব সমর্থনের উপর। এক্ষেত্রে প্রায়ই উদাহরণ হিসেবে আসে তিব্বতের বিষয়টি। একদিকে ভারত প্রকাশ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্তর্বর্তী সরকারের প্রধানকে অভিনন্দন জানিয়েছেন। পররাষ্ট্র ও কূটনৈতিক যোগাযোগও অব্যাহত। অন্যদিকে দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য এবং বিতর্কিত পরিচয় নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। তাহলে কি তিব্বতের মতো ভারতে শেখ হাসিনা কোনো সরকার গঠন করবেন এমন ঘোষণায় আসতে যাচ্ছে 23 তারিখ? সব মিলিয়ে 23 জানুয়ারির দিল্লি বক্তব্যকে আর সাধারণ কোনো বক্তব্য বলা যাচ্ছে না। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।